আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি জাকির হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। 28 মার্চ চীন প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠক প্রধান উপদেষ্টার। চলতি মাসে ভেঙে যেতে পারে রেমিটেন্স আয়ের অতীত সব রেকর্ড। যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34। এবং স্ত্রী, সন্তান ও জামাতা সহ দেশ ত্যাগে নিষেধাজ্ঞা নাজমুল হাসান পাপনের। এবারে বিস্তারিত। শুরুতে জাতীয় প্রসঙ্গ। ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা খামারবাড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে। মূলত আওয়ামীপন্থী কৃষি কর্মকর্তাদের সচিব ও মহাপরিচালক পদে পদায়নে তাদের এই বিক্ষোভ সমাবেশ। তাদের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন। আলামিন রাব্বির ক্যামেরায় আমার করা প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দর্শক দেখছেন কুরাইশ নিউজ, সঙ্গে আছে আমি জাকির হোসেন। এই মুহূর্তে আমরা আছি খামারবাড়িতে কৃষি অধিদপ্তরের সামনে। এখানে মূলত ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা তার অবস্থান নিয়েছেন সে কারণটি হচ্ছে যে স্বৈরাচারী হাসিনার যে সহচর বা তাদের পৃষ্ঠপোষক যে কর্মকর্তা আছেন, বিশেষ করে সচিব বা মহাপরিচালক, তারা এখনো পর্যন্ত রয়ে গেছেন এবং তারা নতুন করে পদায়ন পেয়েছেন। মূলত এই ক্ষোভেই মূলত এই ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে মূলত অবস্থান নিয়েছেন। তাদেরকে যেন দ্রুতই এই পদায়ন করা হয়েছে সেখান থেকে যেন অপসারণ করা হয় সেই দাবিতে। দর্শক চলুন তাহলে জেনে নেই আসলে তাদের যে দাবিগুলো সেগুলো কি। বিগত এক মাস যাবৎ আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি আপনার ফ্যাসিবাদের যে আমলারা রয়ে গেছে তাদেরকে কোনোভাবেই অপসারণ করা হচ্ছে না। যখন এটা আমাদের পরিলক্ষিত হয় আমরা তখন থেকে প্রতিবাদ জানিয়ে আসছিলাম। এরই পরিপ্রেক্ষিতে আমরা প্রধান উপদেষ্টা কার্যালয়ে আমাদের প্রতিনিধিগণ বিভিন্ন স্মারকলিপি দিয়েছেন, সেগুলো রিসিভ কপি আমরা হাতে পেয়েছি। ওনারা আমাদেরকে প্রথমে আশ্বস্ত করেছিলেন যে ওনাদেরকে অপসারণের যথাযথ ব্যবস্থা নেবেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ওনারা কোনো প্রকার কোনো ব্যবস্থা নেন নেই। আমরা পরে একটা রাজু ভাস্কর্যে একটা মশাল মিছিল করি, আমরা 7 দিনের আলটিমেটাম দিই, কিন্তু কোনোভাবেই দেখি তাদের কোনোভাবেই টনক লড়তেছে না। তো আমরা আপনার 20 থেকে 25 দিন পরে আমরা দেখলাম যে আর কোনোভাবেই কিছু করা যাচ্ছে না। আমরা বাধ্য হয়ে রাস্তায় নামছি। তো আমার পরে সাময়িক মানুষের একটু দুর্ভোগের সৃষ্টি হচ্ছে, বাট আপনার একদিনের দুর্ভোগের জন্য যদি আমরা 5 বছর ভালো থাকতে পারি তো আমরা সেটাই দেখবো, সেটাই হাতে নিব। আপনারা জানেন এই যে আমরা দেখছি যে এমদাদুল্লাহ মিয়ান, উনি হচ্ছে কৃষি সচিব। উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জন্মশতবার্ষিকী ছিল, জন্মশতবার্ষিকীর প্রতিষ্ঠার একজন সদস্য সচিব ছিল। এবং এমনকি যে সাইফুল ইসলাম, তিনি 4 তারিখে এই কৃষিবিদের সামনে দাঁড়িয়ে ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এমনকি আমরা দেখছি যে ইউজিসিতে সচিব ছিল, তিনি ছাত্রদেরকে রাজাকার বলে সম্বোধন করেছেন। এইসব সচিবরা তাদের নিজস্ব পদে এখন পর্যন্ত বহাল তবিয়ত রয়েছে। আমরা বিভিন্নভাবে রাষ্ট্রের শান্তিপূর্ণভাবে মশাল মিছিল করেছি, অবস্থান কর্মসূচি করেছি, বিক্ষোভ করেছি। আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়ে গিয়ে আমরা এদের বিরুদ্ধে জানিয়ে এসেছি এবং আমাদের কাছে প্রত্যেকটা কিছু রিসিভ কপিও আছে। আমরা দেখছি বিভিন্নভাবে তাদের ফাইলকে উপর থেকে নিচের দিকে নামিয়ে দেওয়া হচ্ছে। এই কাজগুলো কারা করছে? এমনকি এদেরকে আজকে 1 থেকে 1.5 মাস পর্যন্ত আমরা বিভিন্নভাবে সরকারকে জানানোর চেষ্টা করছি, তারা কোনো ধরনের উদ্যোগ এখন পর্যন্ত গ্রহণ করেনি। আমাদের দাবি হচ্ছে একটাই, যে 5ই আগস্ট পর্যন্ত আমরা আন্দোলন করেছি, একটা গণ অভ্যুত্থানের কারণে আমরা আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকারকে সরিয়েছি। তাহলে সেই নতুন করে আবার কেন ফ্যাসিবাদী সরকার আবার দেশে থাকবে? দেশে থাকা বড় কথা না, কিন্তু কথা হচ্ছে যে সে যে সিটটা যেটা সে ডিজার্ভ করে না, সে সেটাই বসে আছে। কৃষি মন্ত্রণালয়ের যে সচিব, উনি মোহাম্মদ হাবিবুল্লাহ, উনি আওয়ামী লীগের ফ্যাসিবাদী। তো উনি ওনার সিটে তো আছে, প্লাস উনি নতুন করে আওয়ামী লীগ আবার যুক্ত করতেছে অন্যান্য সিটে। তো এটা তো আমরা চাই না। আমরা চাই যে আসলে ওই সিটটা ডিজার্ভ করে সে ওই সিটে বসুক। এখন
আমরা হচ্ছে তার পদত্যাগ চাচ্ছি টোটালি। আজকে আমাদের মন্ত্রণালয়ে গিয়েছে, এখন যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আমরা আমাদের এই যে কর্মসূচি আমরা অব্যাহত রাখবো। দর্শক, সকাল 10টা থেকে মূলত এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন। তারা রাস্তা অবরোধ করেছিলেন। পরবর্তীতে যে সামরিক বাহিনী বা পুলিশ যারা ছিলেন তাদের চেষ্টায় মূলত তারা এই ভেতরে অবস্থান নিয়েছেন, রাস্তা ছেড়ে দিয়েছেন। 5জন ছাত্র প্রতিনিধি মন্ত্রণালয়ে গিয়েছেন কথা বলতে, যেন এই কৃষি অধিদপ্তরের যে মহাপরিচালক এবং সচিব রয়েছেন যারা ফ্যাসিবাদ আওয়ামী লীগের সহযোগী এবং সহচারী, তাদের পদত্যাগের দাবিতে মূলত তারা কৃষি মন্ত্রণালয়ে গিয়েছেন কথা বলতে। যদি তাদের এই দাবি না মানা হয়, মূলত লাগাতার কর্মসূচি দেয়ার তারা ঘোষণা দিয়েছেন, এমনটাই বলেছেন এখানকার শিক্ষার্থীরা। জাকির হোসেন, কুরাইশ নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 28 মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। রোববার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রেস সচিব বলেন, চীন সফরে দেশে বিনিয়োগ বাড়ানোর দিকে জোর দেবেন প্রধান উপদেষ্টা। এছাড়া দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হবে বলেও জানিয়েছেন শফিকুল আলম। আসন্ন এই সফরের আগে বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও জানান প্রেস সচিব। এ সময় গ্যাস সংকট নিয়েও কথা বলেন তিনি। সবার কাছে গ্যাস সরবরাহ করার জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার। দ্রুতই সমস্যাগুলো আর থাকবে না বলেও মন্তব্য করেন প্রেস সচিব। শফিকুল আলম জানান, জাতিসংঘের মহাসচিব দেশের সংস্কারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন, তবে এই সংস্কার পুরোটাই হবে নিজস্ব প্রক্রিয়ায়। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, পরিবারের সবাইকে সাথে নিয়ে তা উপভোগ করেন সবাই। নতুন পোশাক আর ভালো খাবারও এর অংশ। তবে ঈদের আগে উপার্জনও জরুরি। শ্রমজীবী মানুষের উপার্জন ভালো না হলে ঈদও হয়তো অন্য সাধারণ দিনের মতোই হয়ে ওঠে সাদামাটা। শ্রমজীবী মানুষের ঈদ প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আবু তাহের নয়ন। এবারও সে পুরাই শেষ হয়ে গেছে গা। আগে লইরা চিরা ভরপুর কাম করছি, এই জায়গার মধ্যে বইরা কাম করছি, আর এখন কামই নাই। কই গেল কামাঙ্গো? 25 বছরের ভিতরে কখনো এরকম পরিস্থিতিতে আমি পড়ি নাই। বর্তমানে কারিগর কি দেখবো, আমার নিজের জীবন চলাইতে পিঠ আমার দেয়ালে ঠেকে গেছে। দেশের পরিস্থিতি বা ব্যবসা বাণিজ্য অত্যন্ত খারাপ। এবারে এদের রোজা ঈদের মতো ব্যবসা খারাপ কোনো সময় হয় নাই। পেটে ফেলা যাচ্ছে না, কি জিপুত্রে কি দিব, কাপড় সাপড় কি দিব। দর্শক, স্বাগত জানাচ্ছি কোরাইশ নিউজে, সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহের নয়ন। নাগরিক ভাবনায় এবারের বিষয় শ্রমজীবীদের ঈদের প্রস্তুতি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তবে এই ঈদের আনন্দ আসলে কি আমরা সবাই উপভোগ করতে পারি? কেউ এই ঈদে নানান কষ্টে ঈদ উদযাপন করে, কেউ বাড়িতে, কেউ বা শহরে। তবে শ্রমজীবী মানুষের ঈদের প্রস্তুতি কেমন, এ ব্যাপারে জানতে চেয়েছে কোরাইশ নিউজ। চলুন আমরা এ ব্যাপারে তাদের সাথে কথা বলি। এবার ঈদের পরিস্থিতি মনে করেন আমাকে গরিবের মধ্যবিত্ত মানুষের জন্য সুবিধা না। ফোন দিয়া বলে যে আব্বু এইটা আইন ওইটা আইন, তা পারি না দিতে। বলি যে হ্যাঁ ঠিক আছে, অথচ কিন্তু পকেটে টাকা নেই, বলি যে নিয়ে আসবো, আসলে কিন্তু পারি না। ঢাকা নিজের পেটে ফেললে খুব দায়, পেটে ফেলা যাচ্ছে না, কি জিপুত্রে কি দিব, কাপড় সাপড় কি দিব। আমাদের লাগে আমরা আসি খুব অভাবে আছে। দেশের পরিস্থিতি বা ব্যবসা বাণিজ্য অত্যন্ত খারাপ। এই যে আড়তে গেলে মাল দাম, মহল্লায় বেচলে অনেক কষ্ট হয়ে যায়। আর চলাটাও মনে হয় আমাদের কর্মজীবীরা অনেক কষ্ট হয়ে যায় চলা। এবারে এদের রোজা ঈদের মতো ব্যবসা খারাপ কোনো সময় হয় নাই। আমার এখানে কয়েক লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। আমার আমার ব্যবসার লাইফ হচ্ছে 25 বছর। 25 বছরের ভিতরে কখনো এরকম পরিস্থিতিতে আমি পড়ি নাই। বর্তমানে কারিগর কি দেখবো, আমার নিজের জীবন চলাইতে পিঠ আমার দেয়ালে ঠেকে গেছে। সেই সুবাদে মন দেল সব কিছুই খারাপ। এখন ওরা তো আমার উপরে ডিপেন্ডেন্ট। 12 জন, 20 জন, 14 জন, 16 জন কারিগর আমার এনে কাজ করতে। এখন মাত্র 3টা লোক কাজ করে।
এই তিনটা লোকের ওদের মুখের দিকে তাকায় হিমশিম খাইতেছি যে আসলে পরিচালনা করছে। ঈদ মানে আনন্দ, আর আনন্দ করতে গেলেই তো টাকা পয়সার প্রয়োজন আছে। আর সেরকম টাকা পয়সা তো আমার নাই, তবে গরিবের ঈদ যা আছে এই আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা রাখছে মানে ঈদে আসলে সবচেয়ে বড় কথা হলো আল্লাহ যা খাওয়ায় তাতে আলহামদুলিল্লাহ। এটাই আলহামদুলিল্লাহ, এটাই বলছি আমি। অটো গাড়ির সাধারণত এই বাংলা গাড়িতে কোনো যাত্রী ওঠে না, খুবই পরিশ্রম, খুবই কষ্ট হয়, অনেক পরিশ্রম বা অনেক কষ্ট হয়। এবারে ঈদে কেমন প্রস্তুতি নিয়েছেন? ঢাকাতে করবেন না এলাকাতে যাবেন? না, দেশে যাবো গা, হয়তো এই 2 দিন বা 3 দিন আগে। পরিস্থিতি প্রচুর খারাপ, রিক্সার মধ্যে কোনো প্যাসেঞ্জার যাত্রী খুবই কম ওঠে, অটোর ভিতরে বেশি ওঠে। বেতন তো পাই, আর হ্যাঁ গো হিসাব করে তো আমগুলো লাভ নাই। যার মনে লাগলো দিল, যার ভালো লাগলো না দিল না, শেষ। ঈদে আপনি কি করবেন? এলাকাতে করবেন না ঢাকাতে? আমরা তো ঢাকাই করি সব। সবাই মানে আশায় থাকে যে ছেলে যাইবো, ছেলে আসবো, কিছু নিয়ে আসুক, সবার একটা ইচ্ছে থাকে। কিন্তু মনে হয় জামা কাপড়ের পরিস্থিতি বর্তমান মনে করেন 500 টাকা যদি মার্কেটে নিয়ে যাই জামা কাপড়ের কাছে কিছুই না বর্তমান, ঠিক আছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাস মার্চে নতুন রেকর্ড হতে পারে রেমিটেন্স বা প্রবাসী আয়ে, ভাঙতে পারে অতীতের সর্বোচ্চ রেমিটেন্সের রেকর্ড। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য মতে চলতি মাস মার্চের প্রথম 15 দিনে 165 কোটি 61 লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 20,204 কোটি টাকার বেশি, আর প্রতিদিনই আসছে 11 কোটি ডলার বা 1347 কোটি টাকার বেশি। রেমিটেন্স আসার এই ধারা অব্যাহত থাকলে মাসের পুরো সময়ে 3 বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে রেমিটেন্স, যা দেশের ইতিহাসে নতুন রেকর্ড গড়তে পারে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই বেড়ে যায় রেমিটেন্স বা প্রবাসী আয়ের গতি। চলতি 2024-25 অর্থ বছরের ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রায় 264 কোটি ডলার রেমিটেন্স আসে, আর দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স বা প্রবাসী আয় এসেছে ভাষার মাস ফেব্রুয়ারি, প্রায় 253 কোটি ডলার। এবার জেলা সংবাদ। মাদারীপুরের শিবচরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে ডাকাত সন্দেহে 4 ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে ছুরি ও চাকু উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোর রাতের দিকে এক্সপ্রেসওয়ের পাঁচচর গোল চত্বরে একটি অ্যাম্বুলেন্স থেকে 4 ব্যক্তি নামেন। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের নাম পরিচয় জানতে চান। এক পর্যায়ে 4 জনের কথাবার্তায় গরমিল মনে হয় স্থানীয়দের। এরপরই একজনের উপর ছুরি বের করে আঘাত করার চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের শক্তিশালী টর্নেডোর আঘাতে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34 জন, যার মধ্যে শুধুমাত্র মিসৌরিতে মারা গেছেন 12 জন। কানসাসে ধুলো ঝড়ের কারণে 55টির বেশি গাড়ি দুর্ঘটনার কমপক্ষে 8 জনের প্রাণহানি ঘটেছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডো আঘাত এনেছে। এই দুর্যোগে 6টি অঙ্গরাজ্যের প্রায় 2.5 লাখ বাড়িঘর ও সম্পত্তি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এরই মধ্যে দেশটির এই অঞ্চলে আবহাওয়ার আরও অবনতির আশঙ্কার কথা জানানো হয়েছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। জানাবো খেলার খবর। স্ত্রী, সন্তান ও জামাতা সহ দেশ ত্যাগে নিষেধাজ্ঞা পেলেন নাজমুল হাসান পাপন। রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী, কিশোরগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপন। নাজমুল হাসান পাপন ছাড়াও স্ত্রী মিসেস রোকসানা হাসান, মেয়ে সুনেয়া রহমান ও রশমিলা রহমান, ছেলে রাফসান হাসান এবং জামাতা রাকিন আল মাহমুদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গোপন ও বিশ্বস্ত সূত্রে জানা যায়, নাজমুল হাসান পাপন ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে যুক্তরাষ্ট্র, কানাডা সহ অন্যান্য দেশে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। বাংলাদেশে আসছে পাকিস্তানের আরও এক জনপ্রিয় ব্যান্ড জুনুন।
মে মাসের 2 তারিখ তারা রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে কনসার্ট করবে। আয়োজকদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ভয়েস অব জুনুন শিরোনামে এই কনসার্টটির আয়োজন করছে অ্যাসেম্বাজ। কনসার্টের টিকিট এরই মধ্যে অনলাইনে বিক্রি শুরু হয়ে গেছে। 3 ধাপে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ভিআইপি আর্লি বার্ড ৬,৯৯৯, রেগুলার আর্লি বার্ড ৩,৯৯৯ ও স্টুডেন্ট আর্লি বার্ড ১,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে গেট সেট রকের অফিসিয়াল সাইটে। প্রায় 1 যুগ আগে অন্তঃসবীজের আয়োজনে বাংলাদেশে কনসার্ট করতে এসেছিল জুনুন। এরপর দলটি ঢাকায় গাইতে আসে 2019 সালে। সে বছর ফোক ফেস্টে অংশ নিয়েছিল দলটি। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। 28 মার্চ চীন প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠক প্রধান উপদেষ্টার। চলতি মাসে ভেঙে যেতে পারে রেমিটেন্স আয়ের অতীত সব রেকর্ড। যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34। এবং স্ত্রী, সন্তান ও জামাতা সহ দেশ ত্যাগের নিষেধাজ্ঞা নাজমুল হাসান পাপনের। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কোরাস নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.korashnews.com। কোরাস নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি জাকির হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।